বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি কবিতা থেকে গ্রামার সাজেশন। আজকের ভিডিওতে আমরা প্রোজ থেকে গ্রামার সাজেশন আলোচনা করব। কোন কোন গ্রামারগুলি সাজেশন হিসেবে পড়ে যেতেই হবে, না হলে কিন্তু খুবই লস হয়ে যাবে। চলো একটু বিশ্বাস করে দেখে নাও। প্রথম আজকে আলোচনা করব 3 কোয়েশ্চেন্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, যেগুলোকে না করে গেলে তোমরা নিজেদেরকেই ঠকাবে। কেন বলে দিচ্ছি। আগে প্রশ্নগুলি আলোচনা করা যাক। হি রিসিভড নান বাট কমন ফোক। তিনি কমন ফোক মানে সাধারণ লোক ছাড়া কাউকেই রিসিভ করতেন না। এটা একটা এসিকিউ বটে। করতে হবে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, মানে না তুলতে হবে। দেখো শর্ট ট্রিক, নান বাট থাকলে, এর আগে আমি বুঝিয়েছি আবার বোঝাচ্ছি কি করবে। হি রিসিভড, নান বাট থাকলে শুধুমাত্র অনলি লিখে দেবে, অনলি কমন ফোক। মানেটা কি দাঁড়ালো, সে শুধু সাধারণ লোককেই রিসিভ করতো, অর্থাৎ সাধারণ লোক ছাড়া কাউকেই রিসিভ করতেন না। ওকে, নেক্সট ওয়ান, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। ভেরি ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হারমিট হচ্ছে সাবজেক্ট, ডিগ মানে খোঁড়া, ভার্ব কি খুঁড়ছিল, মাটি খুঁড়ছিল বা গ্রাউন্ড খুঁড়ছিল, অবজেক্ট। তাহলে দ্য গ্রাউন্ড আগে আসবে। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে। তারপরে কন্টিনিউয়াস থাকলে কি করতে হয়, বিইং। তারপরে ভার্বের থার্ড ফর্ম, বন্ধুরা ডিগের থার্ড ফর্ম কি, ডিগ, ড্যাগ, ডাগ, অনেকেই জানে না। তারপরে বাই, সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, দ্য হারমিট। এগুলো কিন্তু তোমরা রিলিজিয়াসলি পড়ে যাও। নেক্সট, অল দি অ্যান্সার্স বিইং ডিফারেন্ট। সমস্ত উত্তরগুলি আলাদা আলাদা হওয়ায় যার কারোর সাথেই একমত হলেন না। করতে হবে স্প্লিটিং, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে কি ছিল। প্রথমে বলছে যে উত্তরগুলি আলাদা আলাদা হওয়ায়, এটা তো কোনো সেন্টেন্স না, এটা আমাদের সেন্টেন্স বানাতে হবে। অর্থাৎ বলতে পারি সমস্ত উত্তরগুলি আলাদা আলাদা ছিল। তাহলে কি হবে প্রথম সেন্টেন্স, অল দি অ্যান্সার্স ওয়্যার ডিফারেন্ট। সমস্ত উত্তরগুলি আলাদা ছিল, ফুল স্টপ। এখানে কি চেঞ্জ হলো, দেখো বিইংটাকে চেঞ্জ করে আমরা শুধু ওয়্যার করেছি, মনে রাখার জন্য বলছি। তারপরে সেন্টেন্সটা কি আছে, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এখানে তো পুরো কমপ্লিট সেন্টেন্স বসানোই আছে। তাহলে আমরা পরের সেন্টেন্সে লিখবো দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। হয়ে গেল দুটো সিম্পল আলাদা আলাদা সেন্টেন্স। নেক্সট, দি হারমিট লিসেন টু দ্য জার। হারমিট জারের কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। একটা কম্পাউন্ড সেন্টেন্স বাট দিয়ে জয়েন করা আছে। যখন বাট দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স জয়েন করা থাকবে আর এটাকে বলবে কমপ্লেক্স করো, তখন তোমরা কি করবে, তখন অ্যাডভার্ব ক্লজ করে। অর্থাৎ আমরা বাংলা আগে বুঝিনি, যদিও হারমিট জারের কথা শুনলো তিনি উত্তর দিলেন না, তাহলে কি হবে উত্তরটা, যদিও ইংরেজি হচ্ছে দৌ বা অল দৌ, সবার প্রথমে দৌ কথাটা বসিয়ে নেবে। তাহলে দৌ দ্য হারমিট listened to the jar, কমা। তাহলে আমরা এই সেন্টেন্সটির আগে প্রথমে দৌ বসিয়ে নিলাম। যদিও হারমিট জারের কথা শুনলেন, তিনি কোনো উত্তর দিলেন না, এই বাট উঠে যাবে। আর এখানে এই যে হারমিট তো একবার লিখেছি, তাই জন্য আমরা শুধু লিখবো হি অ্যান্সার্ড নাথিং। এখানে হিটা বসাতে হবে, মনে রাখবে। আচ্ছা, সেম ওয়েতে ইউ ডু নট নো মি, আপনি আমায় চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। দেখো কিন্তু দিয়ে আবার যোগ করা আছে। তাহলে একই নিয়মে কি হবে, যদিও আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি। তাহলে সামনে এখানে শুধু দৌ বসিয়ে দিতে হবে, বাট তুলে দিতে হবে। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। কার দ্বারা, আমার দ্বারা। তাহলে এখানে বন্ধুরা অ্যান্সার্ড বাই মি, ধরে নেবে এখানে কি আছে লাস্টে, বাই মি। এটা প্যাসিভ ভয়েস আছে, করতে হবে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ আমি আপনাকে ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছি। তাহলে মি থাকলে আবার আই হবে। একটা পারফেক্ট টেন্সে আছে, তাহলে আই এর পরে হ্যাভ হবে। আই হ্যাভ কি করেছি, আমি অলরেডি অ্যান্সার্ড ইউ। আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ, এটা করলে দেখো এটা আবার চলে আসবে। হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাভ হ্যাজ আসবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন চলে আসবে। নেক্সট, দুটি ন্যারেশন হচ্ছে গুরুত্বপূর্ণ। হিয়ার কামস সামওয়ান রানিং সেইড দ্য হারমিট। হারমিট বললো কেউ একটা ছুটে আসছে এখানে। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল সেন্টেন্স। দ্য হারমিট আগে বসে যাবে। সেইড থাকলে সেইড হয়, সেইড টু থাকলে টোল্ড হয়, অনেক জানো। কমা উঠে দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার এটা কি করবো, হেয়ার থাকলে কি করতে হয়, দেয়ার। কাম আছে, এটা কি করবে, কামের পাস্ট ফর্ম কেম। কেন কেম, দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আসে, এদিকেও পাস করতে হবে। তাহলে দেয়ার কেম সামওয়ান রানিং, কোনো ব্যাপার না, একদম সোজা। আচ্ছা, এটা করার আগে আমি এটা করে নিচ্ছি, ওটা একটু বড় আছে। দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। ভয়েস চেঞ্জ, জার রিওয়ার্ডটাকে কাউকে দিলেন না। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য জার, গেভ মানে দিলেন, ভার্ব কি দিলেন, দ্য রিওয়ার্ড, বাকিটা ধরো এক্সট্রা। তাহলে এটা অবজেক্টটা সাবজেক্ট হয়, দ্য রিওয়ার্ড। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব বসবে ওয়াজ।
দ্য রিওয়ার্ড ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে গিভ, গেভ, গিভেন। দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন টু নানটা এখানে বসিয়ে নিতে পারো, আবার লাস্টেও বসাতে পারো। আমি বসিয়ে নিচ্ছি টু নান বাই, দ্য জারটা পড়ে যাবে সবাই জানো, অথবা দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন বাই দ্য জার টু নান, রিওয়ার্ডটাকে জারের দ্বারা কাউকেই দেওয়া হলো না। এই চ্যাপ্টার থেকে এই ন্যারেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য জার সাইড টু দ্য হারমিট, জার হারমিটকে বললো লেট মি টেক দ্য স্পেড, কোদালটা আমাকে নিতে দিন এবং আপনার জন্য একটু কাজ করতে দিন। বন্ধুরা, যখন লেট মি থাকবে, লেট আস থাকলে এক ধরনের হয়, আর লেট মি, লেট হিম, লেট দেম থাকলে এক ধরনের হয়। একটু শিখে নিই, দেখে নাও। সেইড বা সেইড টু থাকলে হবে বন্ধুরা রিকোয়েস্টেড, দ্য জার রিকোয়েস্টেড দ্য হারমিট, কি বসালাম? রিকোয়েস্টেড, কমা উঠে দ্যাট বসবে। জার হারমিটকে রিকোয়েস্ট করলো যাতে, বলছে আমাকে কোদালটা নিতে দিন, আমাকে মানে কাকে? তাকে, সেজন্য সাবজেক্টটা চেঞ্জ হয়ে হবে হি। আর এক্ষেত্রে নিয়ম হচ্ছে মাইট বি অ্যালাউড টু, এই কথাটা অ্যাড করতে হবে সাবজেক্টের পরে। হি মাইট বি অ্যালাউড টু, তারপরে যে ভার্ব আছে না, এই যে টু টেক থেকে বসে যাবে, টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর, এখানে ইউ আছে, ইউ মানে আপনার জন্য, অর্থাৎ হারমিটের জন্য, মানে তার জন্য হবে, ফর হিম। একটু ভালো করে বুঝে নাও। দ্য জার রিকোয়েস্টেড দ্য হারমিট দ্যাট, হি, এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে হি হলো, আর হিয়ের পরে মাইট বি অ্যালাউড টু এই কথাটা অ্যাড করতে হয়। যদি এখানে লেট মি না থেকে লেট আস থাকতো, তাহলে বন্ধুরা এখানে প্রপোজ টু হতো বা সাজেস্টেড টু হতো, আর এখানে শুড হতো। আচ্ছা, পরেরটি এবার আমরা স্ট্রং রুটস থেকে করবো, খুবই খুবই ইম্পর্টেন্ট গ্রামার, এগুলোকে ছাড়াই যাবেন। মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, আমার মায়ের বংশধর ছিল বেশি বিশিষ্ট বাবার বংশধরের থেকে, পজিটিভ করতে হবে, অর্থাৎ বাবার বংশধর মায়ের বংশধরের মতো এত বিশিষ্ট ছিল না, তাহলে বাবার বংশধরটা আগে চলে আসবে। তখন আমরা লিখব মাই ফাদার্স লাইনেজ, কথাটা লিখে নেব, ওয়াজ নট, আমার বাবার বংশধর ছিল না। এবারে পজিটিভ স্ট্রাকচার, এটা তো কম্প্যারেটিভ স্ট্রাকচার আছে, মোর কথাটা আছে, দেখো মোর দ্যান, কম্প্যারেটিভের ক্ষেত্রে ইউজ করা হয়। পজিটিভের ক্ষেত্রে কি ইউজ করব? আমরা অ্যাজ ইউজ করব, তারপরে পজিটিভ ফর্ম, অর্থাৎ ডিস্টিংগুইশড, এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার, অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ, তাহলে অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ কার মতো? মাই মাদার্স। ব্যাস, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাবার বংশধর ছিল না, মায়ের বংশধরের মতো এত বিশিষ্ট, তাহলে অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ, যেমন অ্যাজ টল অ্যাজ, সেরকম। নেক্সট, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, ভেরি ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। হিজ অ্যান্সার হচ্ছে সাবজেক্ট, ফিল্ড ভার্ব, কাকে? আমাকে, তার উত্তর আমাকে পূর্ণ করে দিয়েছিল, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। তাহলে আমাদের বুঝতে হবে কতটা সাবজেক্ট, কতটা ভার্ব, কতটা অবজেক্ট। মি থাকলে আই হবে, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বারবার বলেছি, এটা পাস্ট টেন্সে আছে বলে আয়ের পরে ওয়াজ হবে, আই ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিল্ড, দেয়াই আছে, আই ওয়াজ ফিল্ড। আচ্ছা, ফিল্ডের পরে কিন্তু বাই বসে না, কি বসে? উইথ বসে। তাহলে একটা জিনিস খেয়াল করো, উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এই অংশটা দেখো উইথ দিয়ে করাই আছে, সেই জন্য আমরা এটা যদি আগে বসিয়ে দিই, তাহলে আলাদা করে আর উইথ বসাতে হবে না। তাহলে আই ওয়াজ ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তারপরে বাই বসে, সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়, এখানে সাবজেক্ট হচ্ছে হিজ অ্যান্সার, এটা লাস্টে চলে যাবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা সঠিক অ্যাপ্রোচ নয়, তার মানে এটা অ্যাফার্মেটিভ করতে দিয়েছে, হ্যামার্জক করতে দিয়েছে, তার মানে বলতে পারি এটা দিস ইজ নট ইনকারেক্ট, মানেই হচ্ছে ইনকারেক্ট, মানে নট উঠে গেল, তাহলে দিস ইজ অ্যান কথাটা ইউজ করতে হবে, ইনকারেক্ট অ্যাপ্রোচ, এটা সঠিক অ্যাপ্রোচ নয়, মানে এটা বেঠিক অ্যাপ্রোচ, আর মনে করে অ্যান কথাটা ইউজ করবে, কেন কি? এটা ভাবেল আছে, দেখো ইনকারেক্ট। এবারে ঠিক উল্টোটা করতে দিয়েছে, নেগেটিভ করতে হবে, মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, আমার শৈশবটা নিরাপদ ছিল, অর্থাৎ আমার শৈশবটা অনিরাপদ ছিল না বা অরক্ষিত ছিল না, মাইন ওয়াজ নট ইউজ করতে হবে, এবার নট ইউজ করতে হবে, মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড, সিকিউরের উল্টো হচ্ছে ইনসিকিউর, এখানে বলেছে আমার সুরক্ষিত শৈশব ছিল, তার মানে আমরা বলতে পারি আমার অরক্ষিত শৈশব ছিল না,
সেই জন্য আমাদের নট কথাটা ইউজ করতে হবে, আর এই সিকিউরের উল্টো ইনসিকিউর করে দিলেই হয়ে যাচ্ছে নেগেটিভ। আচ্ছা, শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে কলা পাতা রাখতেন, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, প্লেস মানে রাখা, ভার্ব, কি রাখতেন, এ ব্যানানা লিফ, এটা হচ্ছে অবজেক্ট, বাকিটা কিন্তু এক্সট্রা। তাহলে বুঝে নাও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার কি হবে, এ ব্যানানা লিফটা আগে আসবে, তারপরে এখানে তো টেন্স অনুযায়ী বিভাব বসে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এখানে কিন্তু করতে পারবো না, এখানে মডেল ভার্ব আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ওটা থাকলে ওটাই বসে যায়। তাহলে আমরা এখানে কি করব, উড বসাবো, সাথে একটা বি যোগ করব, তাহলে উড বি হবে, এ ব্যানানা লিফ উড বি। তারপরে যেমন নিয়ম হয় ভার্বের থার্ড ফর্ম প্লেসড, তারপরে বাই বসে, তারপরে সি থাকলে কি হবে, হার, আর বিফোর মি কি হবে, লাস্টে বসিয়ে দাও। তাহলে এ ব্যানানা লিফ উড বি প্লেসড বাই হার বিফোর মি, বা বিফোর মি বাই হার লাস্টে বসালেও হবে। একই রকমভাবে এখানে দেওয়া আছে মাই ফাদার কুড কনভে, দেখো এখানেও মডেল ভার্ব আছে কুড, কি করবে, তাহলে আমাদের সাবজেক্টটা বুঝে নিতে হবে, কনভে মানে জানানো, এটা হচ্ছে ভার্ব, কি জানাতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে বাকিটা হচ্ছে এক্সট্রা, শুধু এটা বুঝে নিলেই হয়ে যাবে। তাহলে আগের মতো এটা আগে চলে আসবে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তারপরে মডেল ভার্ব থাকার জন্য মডেল ভার্বটাই বসে যাবে, প্লাস বি যোগ হবে। তারপরে কি করলাম, আগেরটা ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, এখানেও কনভে হচ্ছে ভার্ব, তার থার্ড ফর্ম কনভেইড। তারপরে বাই মাই ফাদার লাস্টে চলে যাবে। এবারে বাকি এক্সট্রা অংশটা আমরা এখানে লাস্টে বসিয়ে দিতে পারি, অথবা লাস্টে বসিয়ে বাই মাই ফাদারটাকে লাস্টে বসাতে পারি, একই ব্যাপার। খুব ইম্পর্টেন্ট, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, সিম্পল ভয়েস চেঞ্জ। তাহলে অ্যাডভার্সিটি হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট মানে উপস্থাপন করা, ভার্ব, কি উপস্থাপন করে, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষার জন্য সুযোগ। তাহলে এটা আই ইট রাইসের মতো, সাবজেক্ট আগে আসবে, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আচ্ছা, এবারে এটা যদি প্রেজেন্ট টেন্সে আছে আমাদের অ্যাম, ইজ, আর এর মধ্যে বিভাব বসাতে হবে। এবার অপরচুনিটিস রয়েছে প্লুরাল নাম্বার, তাই জন্য আমরা আর বসাবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্টেড, তার আগে অলওয়েজ আছে, বসিয়ে নেব, অলওয়েজ প্রেজেন্টেড। বাই সবশেষে সাবজেক্টই অবজেক্ট, অ্যাডভার্সিটি, কমপ্লিট। নেক্সট, ভেরি 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 ইম্পর্টেন্ট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, প্যাসিভ ভয়েস করা আছে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, কার দ্বারা কিছু বলা নেই, তাহলে আমরা বাই পিপল করে নেব, ধরে নেবো একটা মানুষ বলেছে, তাহলে পিপলটা আগে চলে আসবে, এটা পাস্ট টেন্সে আছে তাই না, তাহলে ভার্বের পাস্ট টেন্স বসবে। ওয়াইডলি রিগার্ডেড, মানুষজন ব্যাপকভাবে মনে করতো, কাকে মনে করতো, এই মাই প্যারেন্টসকে, তাহলে এটা পরে চলে যাবে। কি মনে করতো, এই যে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা লাস্টে বসিয়ে দাও। তাহলে আমরা যদি এইটুকুনি করে নিই তাহলেই হয়ে যাচ্ছে, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, হয়ে গেল। এরকম টাইপের আরেকটা আছে, সেটা একই রকম। বন্ধুরা এই ইনভাইসেন্সটা একই রকমভাবে করতে হয় যেটা আগে করলাম। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটাকে তারপরে বহন করা হতো বাড়িতে ইনভ্যালিডসদের জন্য। আচ্ছা, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড, কার দ্বারা, কার দ্বারা বলা নেই, তাহলে আমরা এখানেও বাই পিপল ধরে নেব, দিয়ে আগেরটার মতো করতে হবে, পিপলটাকে আগে এনে। তোমরা এটা কমেন্টে জানাও কি উত্তর হবে। নেক্সট, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের অঞ্চলটা ছিল মুসলিম অধ্যুষিত। প্রিডমিনেন্টলি এই কথাটার ভার্ব ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, এটা হবে আওয়ার লোকালিটি, লোকালিটি ওয়াজ, এটা ভার্ব ফর্ম হচ্ছে প্রিডমিনেট, প্রিডমিনেট, তাহলে এটা পাস্ট ফর্ম হবে প্রিডমিনেটেড বাই দ্য মুসলিমস, এটা একটা প্যাসিভ ভয়েস টাইপের হয়ে গেল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটেড বাই দ্য মুসলিমস, তার মানে দিস লোকালিটি, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এই চ্যাপ্টার থেকে লাস্ট গ্রামার, ভেরি 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 ইম্পর্টেন্ট, একটাই ন্যারেশন আছে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন তুমি মানুষজনকে বলো না যারা তোমার কাছে আসে হেল্প এবং অ্যাডভাইসের জন্য, প্রশ্নবাচক। তাহলে খুব সোজা অ্যাকচুয়ালি, আই আস্কড মাই ফাদার, আস্কড তো করাই আছে, ফলে আস্কডই হবে। আচ্ছা, এবার দেখো রিপোর্টেড স্পিচটি শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, তাহলে এটাই বসে যাবে, হোয়াই, তারপরে সাবজেক্টটি আগে চেঞ্জ হয়ে বসে, বলছে কেন তুমি বলো না, তুমি মানে কে, কাকে জিজ্ঞেস করেছি, আমি বাবাকে জিজ্ঞেস করেছি, অর্থাৎ হি লিখতে হবে। আচ্ছা, এবারে এদিকে ডু নট আছে, এটা পরে চলে যাবে, ডু নটের পাস্ট টেন্স ডিড নট। কেন ডিড নট হলো, এদিকে যেহেতু পাস্ট আছে আমাদের এদিকেও পাস্ট করতে হয়, এই জায়গাটা খেয়াল করবে। তাহলে হোয়াই হি ডিড নট সে, বন্ধুরা দিস থাকলে কি হয়, দ্যাট,
টু দ্য পিপল হু, এদিকে আর একটা ক্লজ রয়েছে দেখো, কামের পাস্ট ফর্ম কেম, টু ইউ, ইউ মানে তোমার কাছে যারা আসে অর্থাৎ তার কাছে, টু হিম কি জন্য, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। শুধুমাত্র কয়েকটি জায়গায় চেঞ্জ করতে হবে মনে রেখে। তাহলে আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন তিনি, তাহলে ইউটা চেঞ্জ হয়ে হি হয়েছে, আর এদিকে ডু নটটা পাস্ট টেন্স হয়ে গেছে, ডিড নট সে, আর দিস থাকলে তো দ্যাট হয় তোমরা জানো। আচ্ছা, এখানে আর একটা ভার্ব আছে কামের পাস্ট ফর্ম কেম, কেন এদিকে পাস্ট বলে এদিকেও পাস্ট করতে হবে। টু ইউ তোমার কাছে আসে মানে তার কাছে আসে, তাই জন্য এটা হিম হয়ে গেছে, এই তো, আর কোনো ব্যাপার না। বন্ধুরা আজকের ভিডিও অত্যন্ত বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা 3 নম্বর পার্টে বাকি সাজেশনগুলো আলোচনা করবো। আজকের ভিডিও দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।